যদি দূরে যাই চলে তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে মনে রেখো, ও তবু মনে রেখো, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতো আছি না আছি মনে রেখো, ও তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে তবু মনে রেখো, একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে মনে রেখো, যদি পড়িয়া মনে ছলো ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে। সুরের গুরু দাও 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 গো সুরের দীক্ষা, মোরা সুরের কাঙাল, মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা। সুরের গুরু মন্দাকিনীর ধারা উষার সুপতারা, মন্দাকিনীর ধারা উষার সুপতারা, অরূপ চাপা কানে কানে যে সুর পেল শিক্ষা। সুরের গুরু তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব, যাব যেথায় বেসুর বাজে নিত্য, তোমার সুরে ভরিয়ে নিয়ে চিত্ত যাব, যাব যেথায় বেসুর বাজে নিত্য। কোলাহলের বেগে ঘূর্ণি উঠে জেগে, কোলাহলের বেগে
সুরের কাঙাল মোরা, সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা, সুরের গুরু। নমস্কার। অনুষ্ঠানের শুরুতেই বলতে হয়, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই মুহূর্তে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করে সব কিছু থেকে চোখ ঘুরিয়ে রাখার অর্থ অশিক্ষার অতলে নিজেকে ডুবিয়ে রাখা। ভোটের আবহের নিক্তিতে সব কিছু কিন্তু মাপা যায় না। আমাদের দৈনন্দিন জীবনও যেমন কাটাতে হবে, তেমনি চারপাশ সম্পর্কে অবশ্যই অবহিত থাকতে হবে, নইলে এই একবিংশ শতকে দাঁড়িয়ে নিজের অস্তিত্ব রক্ষা করা যায় না। সব কিছু নিয়ে তাল মিলিয়ে চলাই শিক্ষিত বুদ্ধিমানের কাজ। আজ একটু অন্যভাবে উদযাপন করব ভেবেছি। দেশের প্রতি জাতীয়তাবোধ ঠাকুর পরিবারে যথেষ্ট ছিল, তার বিষয়ে আমরা সকলেই জানি। সেই সংক্রান্ত বিষয়ে ঠাকুরবাড়ি তথা রবীন্দ্রনাথের সঙ্গে তৎকালীন কিছু সম্পর্ক নিয়ে আলোচনা করব আজ। শিক্ষিত উন্নয়নশীল পরিবার মানে সমাজকে ঠেলে ফেলে দেওয়া নয়, বরং সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজের কল্যাণকল্পে কাজ করার নামই উন্নত পরিবারের পরিচয়। যা করতে গিয়ে ঠাকুর পরিবার যেমন ধ্বংস হয়েছে, দেনার দায়ে ডুবে গেছে, আবার সমাজের জন্য সর্বশান্তও হয়েছে। পাশাপাশি সমাজকে এক অনন্য স্তরে উন্নীত করেছে তারা তৎকালীন সময়ে। আমরা জানি তৎকালীন সমাজে ঠাকুর পরিবারের যথেষ্ট অবদান ছিল। সে ধর্মের কারণেই হোক, ব্যবসার কারণেই হোক, বা শিক্ষার কারণেই হোক, অথবা ফ্যাশন বা রান্নাবান্না এবং সর্বোপরি সাংস্কৃতিক ক্ষেত্রে। অবশ্যই রবীন্দ্রনাথ যে উচ্চতায় পৌঁছেছিলেন, পরিবারের এই মেরুদণ্ড তার সঙ্গে ছিল বলেই। ঠাকুরবাড়ির বাহির মহলে চিত্রাদেব লিখছেন, শ্রীমা কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে আছে, শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেবেন্দ্রনাথের একবার সাক্ষাৎ হয়েছিল। তিনি নিজেই দেবেন্দ্রনাথকে দেখতে গিয়েছিলেন রানী রাসমণির জামাতা মথুরমোহন বিশ্বাসের সঙ্গে। হিন্দু কলেজে মথুরমোহন দেবেন্দ্রনাথের সহপাঠী ছিলেন। স্বামী বিবেকানন্দের সঙ্গে দেবেন্দ্রনাথের পরিচয় হয়েছিল অনেক আগেই। স্কুলে তার সহাধ্যায়ী ছিলেন দীপেন্দ্রনাথ। তার সঙ্গে নরেন্দ্রনাথ বেশ কয়েকবার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এসেছিলেন। মহর্ষির কথায় নরেন্দ্রনাথ ধ্যান গোষ্ঠী তৈরি করেছিলেন। দেবেন্দ্রনাথে তাকে অত্যন্ত ভালোবাসতেন। চিকাগোর সংবাদ কলকাতায় এসে পৌঁছানোর পরই মহর্ষি স্বহস্তে একটি দীর্ঘ পত্র লিখে তার দারোয়ান মারফত 3 নম্বর গৌরমোহন মুখার্জির গলির বাড়িতে পাঠিয়ে দেন। অজিত কুমার চক্রবর্তীর লেখা থেকে জানা যায়, ঋণ শোধ বাদে দেবেন্দ্রনাথ জীবনে 22 লাখ টাকা দান করেছিলেন। ভাবা যায় সেই সময় এই টাকার মূল্য কি ছিল। পাশাপাশি রবীন্দ্রনাথের বিশ্বভারতী শান্তিনিকেতন তৈরির নেপথ্যের কাহিনী তো আমরা সকলেই জানি। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয়, ধরগো তোরা হাতে হাতে ধরগো, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে, লগ্ন বয়ে যায় পাছে ভাই, কোথায় পূজার অর্ঘ্য।
এখন যার যা কিছু আছে ঘরে সাজা, পূজার থালার পরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভর্গ। আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে, বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয়তো মর্গ, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ, এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ। রবীন্দ্রনাথের আশ্রমে গান্ধীজি এসেছেন মোট 5 বার, 5 বছর অন্তর। একবার শুধু ব্যবধান 15 বছরের, 1915, 1920, 1925, 1940 এবং 1945। শেষবারই রবীন্দ্রনাথহীন শান্তিনিকেতনে এসেছিলেন তিনি তাঁর গুরুদেবের প্রতিষ্ঠানে অভিভাবক হয়ে। এই রচনা রবীন্দ্রনাথ ও গান্ধীজির গুরুদেব ও মহাত্মার অন্তরঙ্গতার কাহিনী নয়, দুজনের মতবিরোধের বিবরণও নয়, সেই সব ঐতিহাসিক ঘটনা সকলেরই জানা। দুই বিপরীত মেরুর মানুষ হয়েও ওদের পারস্পরিক শ্রদ্ধা সকলের বিস্ময় জাগিয়েছে। গান্ধীজি বারবার এসেছেন শান্তিনিকেতনে, রবীন্দ্রনাথ গিয়েছেন সাবরমতীতে। গান্ধীজির অনশন ভাঙাতে রবীন্দ্রনাথ ছুটে যান জেলে। গান্ধীজিকে নিয়ে কবিতা লেখেন রবীন্দ্রনাথ। বিশ্বভারতীর জন্য গান্ধীজি টাকা সংগ্রহ করে দেন। ডাকঘর বা চণ্ডালিকা দেখে তন্ময় হয়ে যান গান্ধীজি। রবীন্দ্রনাথ অসুস্থ হলে গান্ধীজি ছুটে যান বরানগরে তাঁকে দেখতে। গান্ধীজি অসুস্থ হলে রবীন্দ্রনাথ চলে আসেন উডবার্ন পার্কে শরৎ বসুর বাড়িতে। তেতলায় অসুস্থ গান্ধীজির কাছে অসুস্থ রবীন্দ্রনাথকে একটি চেয়ারে বসিয়ে জওহরলাল, সুভাষ বসু, শরৎ বসু ও মহাদেব দেশাই চেয়ারে 4 পা ধরে তাকে তুলে নিয়ে যান একতলা থেকে তেতলায়। চরকা, স্বরাজ, বিহারের ভূমিকম্পের কারণ নিয়ে দুজনে প্রবল বিতর্ক হয়। দুজনের জীবনধারা, চিন্তাধারা ভিন্ন। তবু রবীন্দ্রনাথ যখন মৃত্যুর আগে গান্ধীজিকে তার প্রিয়তম প্রতিষ্ঠান বিশ্বভারতীর দায়িত্ব দিতে এলেন, গান্ধীজি তখনই সেই দায়িত্ব জাতির পক্ষ থেকে গ্রহণ করলেন। জওহরলাল এই দুজনের চরিত্র সম্পর্কে চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, "No two persons could probably differ so much as Gandhi and Tagore in their makeup or temperament. It is interesting to compare and contrast them. Tagore, the aristocratic artist turned democrat with proletarian sympathies, represented essentially the cultural tradition of India, the tradition of accepting life in fullness thereof and going through it with song and dance. Gandhi, more a man of the people, almost the Indian peasant, represent the other ancient tradition of India, that of renunciation and asceticism. And yet Tagore was primarily a man of thought and Gandhi of concentrated and ceaseless activity. Both, in their different ways, had a world outlook, and both were at the same time wholly Indian. They seemed to represent different but harmonious aspects of India and to complement one another."
তুমি আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। রবীন্দ্রনাথ ও গান্ধীজির সম্পর্ক নিয়ে এই রকম অনেকে অনেক কথা বলেছেন। বহু লোকই জানেন না শান্তিনিকেতনের সঙ্গে গান্ধীজির সম্পর্ক কত নিবিড় ছিল। তিনি শ্রদ্ধা করতেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে, ডাকতেন বড় দাদা বলে। নন্দলাল বসুকে দেখতেন স্নেহের দৃষ্টিতে। সর্বোপরি শান্তিনিকেতনে অধ্যাপক চার্লস ফ্রিয়ার অ্যান্ড্রুজ ছিলেন তাঁর প্রিয়তম বন্ধু। সম্ভবত একমাত্র অ্যান্ড্রুজই গান্ধীজিকে নাম ধরে ডাকতেন। এবারে আসা যাক গান্ধীজির প্রথম শান্তিনিকেতন সফরে। দক্ষিণ আফ্রিকায় সফল সত্যাগ্রহের পর গান্ধীজি স্থির করেন তিনি স্থায়ীভাবে ভারতবর্ষে চলে আসবেন। সঙ্গে নিয়ে আসবেন তার হাতে গড়া ফিনিক্স স্কুলের অনাথ ছাত্রদের। সেই মতো স্কুলের ছাত্ররা দেশে ফিরে আশ্রয় নিলেন হরিদ্বারের গুরুকুল আশ্রমে। কিছুদিন পরই বোঝা গেল হরিদ্বারের এই আশ্রম এদের প্রকৃত স্থান নয়। এই সময়ে মধ্যস্থতা নিয়েছিলেন চার্লস অ্যান্ড্রুজ। মাত্র কিছুদিন আগে তিনি শান্তিনিকেতনের আশ্রমিক হয়েছেন রবীন্দ্র ভক্ত হিসেবে, আর অন্যদিকে তিনি গান্ধীজির প্রিয় সখা। অ্যান্ড্রুজের চেষ্টাতেই ফিনিক্স স্কুলের ছাত্ররা সকলেই চলে এলেন শান্তিনিকেতনে। স্থির হলো ওরা ওখানেই পাকাপাকিভাবে থাকবেন। সময়টা 1914 সালের ডিসেম্বর মাস। গান্ধীজি ও কস্তুরবা তখন ইংল্যান্ডে। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সবে না সেই টান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরি খান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি। দেহুলি বাড়ির পাশে যে খড়ের চালের নতুন বাড়ি,
সেখানেই ঠাঁই হলো ফিনিক্স স্কুলের শিক্ষক ও ছাত্র সকলের, সংখ্যায় জনা 20। ওখানেই থাকা, ওখানেই খাওয়া। ওরা নিজেরাই নিজেদের রান্নাবান্না ও অন্যান্য কাজকর্ম করতেন। এই দলের মধ্যে অনাথ ছাত্ররা ছাড়াও গান্ধীজির 3 ছেলে মণিলাল, রামদাস ও দেবদাস এবং ভাইপো মগনলাল ছিলেন। কিছুদিন পর বড় ছেলে হীরালালও এসে দলে যোগ দেন। কাকা সাহেব কালেলকার নামে পরবর্তীকালে ভারত বিখ্যাত গান্ধীবাদী সেই সময় শান্তিনিকেতনে থাকতেন। তার আসল নাম দত্তাত্রেয়। গান্ধীজির এই দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয় সর্বপ্রথম। দত্তাত্রেয় রবীন্দ্র রচনাবলী ভালো করে পড়ার জন্য বাংলা ভাষা শিক্ষায় উৎসাহী ছিলেন। এই ব্যাপারে তিনি সাহায্য নিতেন ব্রহ্মচর্য বিদ্যালয়ের ছাত্র সুহৃদ কুমার মুখোপাধ্যায়ের। দত্তাত্রেয়ের আগ্রহেই গান্ধীপুত্র দেবদাস পরবর্তীকালে হিন্দুস্তান টাইমস কাগজের সম্পাদক বাংলা ভাষা শিখতে আরম্ভ করেন শান্তিনিকেতনে। গান্ধীজি যখন রবীন্দ্রনাথের আশ্রমে এসে শান্তিনিকেতনকে তাঁর স্থায়ী ঠিকানা করেন, তখন দত্তাত্রেয়জির কাছেই সর্বপ্রথম হিন্দি ভাষা শিক্ষা শুরু করেন। তাছাড়া ওই সময়ে শান্তিনিকেতনে ছিলেন খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত চিন্তামণি শাস্ত্রী। রেঙ্গুনের ব্যারিস্টার মেহতার 3 ছেলে তখন আশ্রমের ছাত্র। এরা এবং চিন্তামণি শাস্ত্রী ও মারাঠি কোটাল এবং রাজাঙ্গম গান্ধী দলভুক্ত হয়ে যান। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার 2 বছরের ছোট দ্বিজেন্দ্রলাল রায় পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুজনের রচনার ভূয়সী প্রশংসা করেছেন নানাভাবে, নানা জায়গাতে। দ্বিজেন্দ্রলাল যেমন রবীন্দ্রনাথের সঙ্গে শিলাইদহে গিয়ে পদ্মা বোটে চড়ে অনেক গল্প করেন এবং গান গেয়ে ও কবিতা পড়ে শোনান বন্ধু রবীন্দ্রনাথকে, রবীন্দ্রনাথও দ্বিজেন্দ্রলালের বাড়িতে বহুবার গিয়ে অনেক গল্পগুজব করেছেন এবং অনেক অনুষ্ঠানে যোগদান করেছেন। দ্বিজেন্দ্রলালের কবিতা ও গানের সংগ্রহ আর্যগাথার 2য় ভাগ প্রকাশিত হয় 1893 সালে। সাধনায় উদীয়মান কবিকে উচ্ছ্বসিত প্রশংসায় বরণ করে নেন রবীন্দ্রনাথ। অবশ্য কোনো কোনো গানের সমালোচনাও করেন তিনি। বছর 3 পরে দ্বিজেন্দ্রলাল তাঁর বিরহ নাটিকাটি কবিবর রবীন্দ্রনাথ ঠাকুর মহোদয় করকমলেষু সম্বোধনে উৎসর্গ করে সুদীর্ঘ উৎসর্গপত্রের সূচনাতে লেখেন, বন্ধুবর, আপনি আমার রহস্য গীতির পক্ষপাতী, তাই রহস্য গীতিপূর্ণ এই নাটিকাটি আপনার করে অর্পিত হইল। কয়েক বছর পরে এই প্রহসনটি অভিনীত হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। দ্বিজেন্দ্রলালের আষাঢ়ে কাব্যগ্রন্থ বেরোনোর পর ভারতী 1305 বঙ্গাব্দের অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ এক দীর্ঘ আলোচনায় আশা ব্যক্ত করেন, তাহার হাস্য সৃষ্টির নীহারিকা ক্রমে ক্রমে ছন্দে বন্ধে ঘনীভূত হইয়া বঙ্গ সাহিত্যে হাস্যলোকের ধ্রুব নক্ষত্রপুঞ্জ রচনা করিবে। অনুজ প্রতিম কবির 5ম কাব্যগ্রন্থ মন্দ্র প্রকাশিত হলে অগ্রজ কবি সাহিত্যের আসরে সাদর অভিবাদনের সঙ্গে আহ্বান জানিয়ে বলেন, দ্বিজেন্দ্রলাল বাবু বাংলা কাব্যভাষার এক বিশেষ শক্তি দেখাইয়া দিলেন, তাহা ইহার গতিশক্তি। ইহা যে কেমন দ্রুত বেগে, কেমন অনায়াসে তরল হইতে গভীর ভাষায়, ভাব হইতে ভাবান্তরে চলিতে পারে, ইহার গতি যে কেবলমাত্র মৃদু মন্থর আবেশ ভারাক্রান্ত নহে, তাহা কবি দেখাইয়াছেন। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্ন পান।
অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে, সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করুণা নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। সুভাষচন্দ্র কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে মেন্টাল ও মরাল সায়েন্সে ট্রাইবস লাভ করেন। এরপর আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করা সত্ত্বেও ভারতীয়দের পক্ষে অত্যন্ত লোভনীয় চাকরি ত্যাগ করে রবীন্দ্রনাথের সহযাত্রী হয়ে একই জাহাজে বোম্বাইতে ফেরেন 16 জুলাই 1921 সালে। পথে কবির সঙ্গে তার অসহযোগ আন্দোলন নিয়ে অনেক কথা হয়। নেপাল মজুমদার অনুমান করেছেন, রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র বইতে তিনি বলেন, গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্যই কবি সুভাষচন্দ্রকে পরামর্শ দেন। অবশ্য এ ব্যাপারে সুভাষচন্দ্র উদ্গ্রীব হয়েই ছিলেন। পরে গান্ধীজির পরামর্শে কলকাতায় এসে চিত্তরঞ্জন দাশের নেতৃত্ব অসহযোগ আন্দোলনে যোগদান করেন। যদিও চিত্তরঞ্জন দাশের সঙ্গে রবীন্দ্রনাথের আদর্শগত ফারাক ছিল বলে দেশবন্ধু মনে করতেন, কিন্তু তৎসত্ত্বেও কারোরই দেশের প্রতি দায়বদ্ধতা কিন্তু কম হয়ে যায়নি। প্রত্যেকে নিজের নিজের মতো করে দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছেন।